দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি। তুমি প্রতিদিন সকালবেলা এই গানটা কেন শুনো বলো তো? কারণ প্রতিদিন ধোয়া ওঠা তোমার হাতের এক কাপ চা আর এই গানটা আমাকে নতুন করে প্রেরণা যোগায়। একই সাথে একটা অপরাধ বোধ কাজ করে। অপরাধ বোধ কেন? এই যে দেশের জন্য আমি কিছুই করতে পারিনি, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কতই না ভাগ্যবান। তুমি সে সময় থাকলে নিশ্চয়ই তুমিও মুক্তিযুদ্ধে যেতে। তারপরেও দেখুন আমরা কি করছি, শুধু নিজেদের নিয়ে ভাবছি, নিজেদের ক্যারিয়ার, নিজেদের সব কিছু বড় করে দেখছি। দেশকে নিয়ে ভাববার সময় কোথায়? জানো, এই অপরাধ বোধটাই আমাকে তাড়া করে। যে যার জায়গা থেকে নিজের কাজটুকু ঠিকভাবে করলে দেশের জন্য অনেক কিছু করা হয়। আর এই যে তুমি প্রতিদিন সকালবেলা উঠে গানটা শোনো, এই যে টিভিতে ডিশ চ্যানেল থাকার পরেও তুমি বিদেশি চ্যানেল না দেখে দেশের চ্যানেল দেখছো, এটাই বা কম কিসে? এটা কি দেশের জন্য রেসপন্সিবিলিটি পালন করা হয় না? বাহ বাহ, আমি তোমার সঙ্গে কখনোই চুপ দিতে পারবো না। আচ্ছা, ওই লাল শার্টটা কোথায়? ভাবছিলাম আজকে লাল শার্টটা পরবো। হ্যাঁ, কই ওটা? ওই লাল শার্ট ওটা তুমি অনেক পরেছো না, 2 বছর ধরে। পুরনো শার্টটা পরা না। এই যে ম্যাডাম, এদিকে আসুন। আসুন, বসুন। নিশ্চয়ই আবার বলবেন না কাউকে দেখে মায়া লেগেছে আর আপনি আমার শার্টটা দিয়ে দিয়েছেন। তুমি আমাকে বকবে না তো? না, বকবো না, বলেন না, বলেন। আমার সত্যি লোকটাকে দেখে অনেক মায়া লেগেছে। একটা ছেঁড়া কাপড় পরা ছিল, অসহায় বেচারা। আর এই দারোয়ান লোকটার সাথে খারাপ ব্যবহার করছিল, আমি শার্টটা দিয়ে দিয়েছি। উফ রূপন্তী, এই বাড়িতে একটা না 12টা ফ্ল্যাট আছে, শুধু তোমারই একা মায়া লাগলো, আর কারো মায়া লাগলো না? অসহায় সম্বলহীন লোক দেখলে তোমার কেন এত খারাপ লাগে? আশ্চর্য, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো বকবে না, তুমি কথা রাখছো না। রূপন্তী, আমি তোমাকে বকছি না, আমি তোমাকে বলতে চাচ্ছি এত মায়া দেখানো ভালো না। এরকম অসহায় সম্বলহীন সে যে মানুষ মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছে। পত্রিকা আসছে, তুমি দেখো না, কাকে বিশ্বাস করবে তুমি বলো? আমার এত কিছু বোঝার দরকার নেই, আমার কাজ আমি করব। কোথাও কোনো অসহায় মানুষ দেখলে আমি তাকে হেল্প করব, এটা আমার ইচ্ছা। কেন, তুমিই তো বলো দেশের অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে, আমিও তাই করি। বাস বাস বাস, ওকে ওকে। তোমার এই লেকচার শুনতে গেলে আমার অফিসে দেরি হয়ে যাবে, জান। তুমি তো জানো আমার সঙ্গে তুমি যুক্তি দিতে পারবে না, আমাকে কেন চেষ্টা করো? শোনো, আজকে কথা মনে আছে তো? কি করে ভুলবো? আমি কিন্তু লাঞ্চ টাইমে সোজা রেস্টুরেন্টে চলে যাবো, তুমি কিন্তু এক মুহূর্ত লেট করবে না। আমি আরো ভাবছিলাম আজকে বাসায় একটু ভালো রান্না বান্না করবো আর 20-25 জন মিসকিনকে একটু খাওয়াবো। ও রূপন্তী, প্লিজ, ফর গডস সেক, আজকে না, আজকের দিনটা শুধু তুমি আর আমি, আজকে কোনো ফকির মিসকিন না, প্লিজ।
রিক্সা থামেন। ভাই আস্তে আস্তে। ভাই সরি 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 সরি, ওঠেন ওঠেন ওঠেন। আপনি ব্যথা পাননি তো? আসেন আমার সাথে, এদিকে আসেন, এদিকে আসেন, আমার সাথে আসেন। দেখি দেখি ভাই, ব্যথা পেয়েছেন আপনি বেশি? না না ঠিক আছে, অসুবিধা নেই। না কি বলেন অসুবিধা নাই? কোথায় যাবেন আপনি? আমি আমি মানে এইদিকেই। এই ঠিকানায় আপনি এর আগে কখনো গিয়েছেন? চেনেন? না আমি তো যাইনি। আচ্ছা তাহলে আমার সঙ্গে আসেন, আমি আপনাকে পৌঁছায় দিব। আসেন। না না ঠিক আছে, আমি পারবো। আপনি শুধু শুধু কষ্ট করবেন কেন? না শুধু শুধু কষ্ট না, কি বলেন, একটা অ্যাক্সিডেন্টের মতো হলো। আমি সরি, আপনি আমার সঙ্গে আসেন, আমি ওই পথ দিয়ে যাব, আপনাকে ড্রপ করে দিয়ে যাব। আসেন 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 আসেন, এদিকে আসেন। আসেন। থাম। কি করছেন আপনি? আমার কাছে একদম মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে। কুড়ি মিনিট লেট। I'm sorry. I'm really so sorry. কি ব্যাপার, তোমার কেমন দেখেছে? আমি তোকে বারবার ফোন করছিলাম কিন্তু ফোনটা বন্ধ। কি হয়েছে তোমার ফোনে? আমার ফোনটা তো ছিনতাই হয়ে গেছে। হোয়াট? তোমার কোনো ক্ষতি হয়নি তো? না আমি ঠিক আছে, আমার ক্ষতি হয়নি, কিন্তু গিফট কিনেছিলাম আমি তোমার জন্য। সব তাও তো গিফট। ইটস ওকে, ভালো যে গিফটের উপর দিয়ে গেছে। তোমার কিছু হয়নি, যা হয় ভালোর জন্য হয়, মন খারাপ করো না। আমারই উচিত ছিল অফিস থেকে আসার সময় তোমাকে তুলে নিয়ে আসা। আহা, এটা নিয়ে মন খারাপ করো না, বললাম না যা হয় ভালোর জন্য হয়। না মানে জিনিসগুলো গেছে তো গেছে, লোকটা একটা অন্ধের অভিনয় করে আমার সঙ্গে এই চিন্তাটা করলো, মানে আমি এটা মানতে পারছি না। তুমি আবারও, তোমাকে না কতবার বলেছি এভাবে তুমি যখন তখন কাউকে সাহায্য করতে যেও না। মানুষ এখন অনেক নিচে নেমে গেছে, ভালো মানুষের মুখোশ পরে মানুষকে ঠকিয়ে যাচ্ছে। তুমি কিভাবে বুঝবে যে কোনটা অসহায়? কুল, প্লিজ মন খারাপ করো না, প্লিজ কুল। ওকে, লেটস সেলিব্রেট আওয়ার অ্যানিভার্সারি নাও। তোমার জন্য এটাও। থ্যাংক ইউ, কিন্তু আমি কি দেবো তোমাকে?
আচ্ছা, আজকে আমাদের স্পেশাল ডে, তুমি আমাকে স্পেশাল কিছু বলো। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। ভালোবাসা ছাড়া তোমাকে দেবার মতো আমার কাছে আর কিছু নেই। জানি তো, মানুষের জীবনে ভালোবাসাটাই সবচেয়ে বেশি জরুরি, এর চেয়ে বেশি কিছু প্রয়োজন নেই। আই লাভ ইউ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও পারবো না। আপনি আমি দেখেন, এখানে কোনো সাহায্য টাহায্য হবে না। আপনি প্লিজ আসুন। কোনো গল্প খেতেও এখানে কোনো লাভ নেই। প্লিজ আসুন, যান যান। এটা শুভ্রর বাসা না? হ্যাঁ, শুভ্রর বাসা। ঠিকানা তো ঠিকই আছে, কিন্তু ঠিকানা যার কাছে নিয়েছেন কোনো লাভ নেই। আমি যেভাবে বলছি আমার হাজবেন্ডের চাইতে ভালোভাবে আপনাকে বলবে না। আসুন। তুমি কি বৌমা? হ্যাঁ, কিন্তু আপনি এভাবে আমাকে আমাকে চিনতে পারোনি? ও আমার কথা তোমাকে কিছু বলেনি? দেখুন, আপনি বোধহয় আমার কথা বুঝতে পারছেন না। প্লিজ আপনি আসুন। ওকে ডাকো। আমি ওর আবু চাচা, আবু সালে, লন্ডন থেকে আজকে সকালের ফ্লাইটে এসেছি। ওর তো আমাকে আনার কথা ছিল এয়ারপোর্ট থেকে, কিন্তু আমি অনেকক্ষণ বসে থেকে ভাগ্যিস আমার নোটবুকে অ্যাড্রেসটা লেখা ছিল। কে রুবন্দি? দেখো না কে, মানে এই যে শুভ্র। চাচা। আচ্ছা, আমি এতদিন পর বিদেশ থেকে এলাম, তুমি তো আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেলে না? এই, তোমাকে না বলেছিলাম খুব সকালে আমাকে উঠতে হবে? তুমিও না। সরি চাচা, কি হলো বলছো না কেন? সরি সরি, আমাকে বলেছিল, আমার মনে নাই। আরে ও তো পারলে আমাকে তাড়িয়ে দিচ্ছিল। আমি পোশাক আশাকে তেমন স্মার্ট না, তাই বলে। সরি চাচা, আমি রিয়েলি সরি। ও আসলে বুঝতে পারিনি। আসলে আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আসুন প্লিজ। আমার লাগেজটা কোনো টেনশন করবেন না, আমি আছি, আপনি আসুন। আচ্ছা।
নিয়ে যাও। সরি চাচা, সরি, আমি বুঝতে পারিনি। আমি রিয়েলি সরি। ইটস ওকে, নো প্রবলেম। চাচার জন্য নাস্তা রেডি করো। আর চাচা, আপনি আসবেন জেনে ও অনেক আগে থেকে একটা রুম গুছিয়ে রেখেছে। যাও, চাচাকে নিয়ে যাও। সেই ভালো, চলো। কোন দিকে? যাও। জি, এদিকে। আমি বুঝলাম না, তুমি কখন আমাকে বলেছিলে চাচা আসবে? আমি তো নিজেই ভুলে গেছি। জোরদার সুন্দর মতো দোষ চাপিয়ে দিলাম আমার উপর। আর তুমি তুমি কি করেছো? তুমি তো একটা ফকির মিসকিন ভেবে তাড়িয়ে দিচ্ছিলে। সরি, আমি তো সেদিনে বাদ দাও, তুমি ভুল করেছো, আমিও ভুল করেছি। শোধবোধ। আমি কি বুঝেছি নাকি চাচা এভাবে হুট করে চলে আসবেন? আমি তো ভেবেছি হোটেলে হয়তো উঠবেন। চাচা হোটেলে কেন উঠবে? চাচা সেই কবে থেকে দেশের বাইরে থাকেন, আমাদের সাথে যোগাযোগ নেই বললেই চলে। হঠাৎ ফোন, গ্রামে নাকি তার অনেক জমি জমা আছে, সেগুলো বিক্রি করে টাকা নিয়ে আবার তিনি বিদেশে ফেরত যাবেন। তাই আমি ভেবেছিলাম নিজের কাজেই যখন আসবেন হয়তো নিজের মতো করেই থাকবেন। ইটস ওকে বাবা, চাচা যে কয়দিন থাকুক না, আমার তো কোনো প্রবলেম নাই। কিন্তু আমি বলছিলাম যে আমাকে একটু আগে থেকে বললে প্রিপারেশন নিয়ে রাখতাম, খাবার দাবার গোছগাছ। এখন এই সকালবেলা আমি কি নাস্তা দেবো ওনাকে? সমস্যা কি? আমরা যা খাবো তাই খাবে। আর দেখো না, মানে ঘরে যা আছে কিছু একটা চট করে তৈরি করে ফেলো। আবার কি ঘটনা কি? কি এত সুন্দর করে সেজেছো, সুন্দর টিপ দিয়েছো, আবার কাজলও দিয়েছো। ঢং না? বিয়ের প্রথম দিন যে বলেছিলে সেজে গুজে থাকতে, সে কথা মনে নাই? যে প্রতিদিন সুন্দর করে সাজতে হবে, শাড়ি পরতে হবে, পরিপাটি থাকতে হবে, এর জন্য। এই জন্যই তো আমার বউটাকে এত সুন্দর লাগছে। ঢং, নিজে অন্যায় করে এখন খুব। আরে দাঁড়াও, এত কিছু করেছো কেন বলো তো মা? আমি বয়স্ক মানুষ, সামান্য কিছু একটা হলেই তো। তুই বলেন চাচা, কোথায় কিছু করতে পারলাম? সামান্য একটু। হ্যাঁ, ওই জমি জমার ঝামেলাটা মেটা না পর্যন্ত। আচ্ছা, বিক্রির ব্যাপারে কার সঙ্গে কথা বলছে? তা একরকম হয়েছে, দেখা যাক। কি শুরু করলে তুমি কাজের কথা? শান্তি মতো খেতে দাও আগে প্লিজ। চাচা খান। মা, আমি কিন্তু তোমার রান্না একবার তৃপ্তি ভরে খাচ্ছি। চাচা, আপনি আমার কথা কিছু মনে করেননি তো? কোন কথাটা বলো তো? ওই যে তখন সকালবেলা আপনাকে। ও, মনে যে একেবারে করিনি তা না, তবে তুমি সর্ষে ইলিশ দিয়ে যদি আমাকে খাওয়াতে পারো তাহলে ভুলে যাও। অবশ্যই খাওয়াবো চাচা, আপনি যা যা খেতে চান সব খাওয়াবো। আরে এ কেমন কথা বলবে? মনে হচ্ছে আমি কিছুদিনের মধ্যে মরে যাচ্ছি, যা যা ইচ্ছে হয় তাই খেয়ে নেবো। ছি, আমি সেটা বলিনি। আমি বলছিলাম যে আপনি আমাদের বাসায় আছেন, এই অল্প কয়টা দিন আমি আসলে আপনার জন্য সাধ্যমতো চেষ্টা করবো। তোমাকে তো বলাই হয়নি, কি? চাচা কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিল। তোমার তো মুক্তিযুদ্ধের গল্প শোনা খুব ইচ্ছে। সত্যি চাচা, আপনি যুদ্ধ করেছেন? আমি কিন্তু আপনার কাছে থেকে যুদ্ধের গল্প শুনি। এসব পুরনো কথা আর বলে কি বলেন চাচা? কিছু বিষয় তো থাকে কখনো পুরনো হয় না। আমাদের মুক্তিযুদ্ধ চির সবুজ, জাতির জন্য এটা সবসময় অনেক অহংকারের। 71-এ মুক্তিযুদ্ধের গুরুত্ব যেমন ছিল, আজও আমাদের কাছে তেমন গুরুত্ব। তুমি ঠিকই বলেছো। আপনি আমাকে মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছেন তো? অবশ্যই। থ্যাংক ইউ। আই ডু দ্যাট। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
ফুল পাতা ও আমার দেশের মাটি তোমার চাচা, আমি আর ওইখানে প্রায় আসি। এখানে আসলে আমার একটা অদ্ভুত অনুভূতি হয়। কত যে বুদ্ধিজীবী শুয়ে আছেন এখানে। আমাকে মনে হয় জানেন, ওনারা হাসতে পারছেন না, কথা বলতে পারছেন না ঠিকই, কিন্তু জেগে আছেন। তাই তোমার তাই মনে হয়? জি। ও একটু পাগল আছে চাচা। ৭১ এরকম কিছু পাগল ছিল বলেই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। শুনেছো কি বলেছে চাচা? চাচা, মুক্তিযুদ্ধের গল্প তো আপনি এখন আমাকে বললেন না। কত কথা, কত স্মৃতি, কোনটা রেখে কোনটা বলি। সত্যি তখনকার সব স্মৃতিগুলো আপনার কাছে অনেক স্মরণীয়, আপনি চাইলেও ভুলতে পারবেন না। তখন মুক্তিযোদ্ধারা সবাই কষ্ট করেছে, দিনের পর দিন সাপ চোখে ভরা, দিঘির মধ্যে গা ডুবিয়ে থাকা, পচা লাশের গন্ধ। না না, এসব দিনের কথা কি ভোলা যায়? সারাদিন অমানসিক পরিশ্রম করার পর মাটির বাসনে সাদা ভাত, ধোয়া ওঠা ভাতের গন্ধ, একটা পোড়া মরিচ, একটুখানি লবণ দিয়ে কত তৃপ্তি ভরে ভাতটা খেতাম। আহ, আপনারা যখন গেরিলা অপারেশনে যেতেন ভয় লাগতো না? আসলে ব্যাপারটা কি জানো, তখন কোথা থেকে যে বুকের ভেতর একটা সাহস এসে যেত বুঝতাম না। একদিনে একটা কথা বলতাম, জি। ভীষণ যুদ্ধ চলছে, হঠাৎ আমার পাশের ছেলেটা গায়ে গুলি লাগলো, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ওর কাতর মুখটা, কতই বা বয়স, আমাদের গ্রামে এসেছিল। তারপর মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো। তারপর তারপর আমি ভাবলাম এই ছেলেটাকে যেভাবে হোক বাঁচাতে হবে। ওকে কাঁধে তুলে নিয়ে দিলাম দৌড়। দৌড় দেওয়ার সময় আমার পায়েও একটা গুলি লাগলো, কিন্তু একটা বিশ্বাস ছিল আমি ওকে বাঁচাবো, আমি ওকে বাঁচাতে পারবো। তাই আর দৌড় থামালাম না, চললাম, ছুটলাম। বেঁচে ছিল ছেলেটা পরে? সেই কত রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা। এর মূল্য আমাদের তরুণ প্রজন্ম পুরোপুরি কখনোই উপলব্ধি করতে পারবে না। আসেন চাচা। তুমি মিশে ছোমর দেহের শোনে, তুমি মিলে ছোমর প্রাণে মনে, মিশে ছোমর দেহের শোনে, তুমি মিলে ছোমর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মোর মেগাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আপনি? স্যার কি আছেন? স্যার না, সুব্রত বাসায় নেই। আবু স্যার। আবু চাচা? জি। ও আচ্ছা আচ্ছা। আপনি? আমি ওনার গ্রাম থেকে এসেছি। ও ওনার গ্রাম থেকে এসেছেন। আস, ভেতরে আস।
আপনার কাছে একজন এসছে। আমার কাছে? জি। কে? মিঠু, নাম জিজ্ঞেস করিনি, বললো আপনি গ্রাম থেকে এসছে। গ্রাম থেকে? জি। আমি এখানে আসার আগে তো তেমন কাউকে বলিনি। এর মধ্যে গ্রামের সবাই জেনে গেল? আচ্ছা, এটা ইন্টারনেটের যুগ, জানলেও জানতে পারে। হ্যাঁ, কিন্তু কে? আমি জিজ্ঞেস করে আসবো? আরে না না না, তুমি, আমি যাচ্ছি। আচ্ছা। হ্যাঁ। কে? ভালো আছেন স্যার? কে? চিনতে পারছেন না? অবশ্য যুদ্ধের সময় আরো মুখ ভর্তি দাড়ি ছিল স্যার। সারাক্ষণ গাল চুলকাতাম বলে আপনি বলতেন আয় তোকে শেভ করিয়ে দিই। মনে নেই? সুদীপ্ত? এই তো মনে পড়েছে স্যার। অবশ্য মনে পড়ারই কথা। আপনার স্মৃতিশক্তি ছিল প্রখর। আপনি যে পড়া দিতেন, যতই ফাঁকিবাজি করার চেষ্টা করতাম, আপনি ঠিক ঠিক মনে করিয়ে দিতেন স্যার। আর সরল অঙ্ক আপনার মতো এমন গড় গড় করে মুখস্থ আর কে করতে পারত? এখনো কি পারেন স্যার? তুই? হ্যাঁ, আমি। কতদিন পর, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ। আপনি নাকি এখন আর শিক্ষকতা করেন না স্যার? বড় শহরের বড় মানুষদের সঙ্গে অনেক বড় বড় ব্যবসা করেন। অবশ্য আপনি পারবেন স্যার। আপনার অঙ্কের মাথা ছিল বটে। 5 গ্রামে একমাত্র আপনাকে বলা হতো অঙ্কের জাহাজ। আমার কথা ছাড়, কিন্তু তুই এখানে কেমন করে? যেখানে ছিলাম সেই অজপাড়াগা। আমার অঙ্কের মাথাটা ছিল অবশ্য বরাবরই ভোঁতা, যার কারণে লেখাপড়াটার এগুলো না স্যার। গ্রামের সবাই ভালো আছে তো? চলে যাচ্ছে আর কি। নিরুদির কথা মনে আছে স্যার? সেই যে আপনি। হ্যাঁ। গত বর্ষায় তিনি মারা গেলেন। আর বেচারি। অবশ্য ভালোই হয়েছে। অত কষ্ট সহ্য করার চেয়ে ক্ষুধার কষ্ট বড় কষ্ট স্যার। আর্মি ক্যাম্প থেকে যেদিন ফিরে আসলেন, কেমন যেন পাগলি হয়ে গিয়েছিলেন। আর একটা নির্যাতিতা মেয়েকে কেই বা বিয়ে করবে বলুন? বড় জোর করুণা দেখানো যায়। থাক না। হ্যাঁ, সেই ভালো। চাচা, আপনার তো খাবার সময় হয়ে গেছে, খেয়ে নেন। এখনই? হ্যাঁ, আমি খাবার দিচ্ছি। খেয়ে নিন স্যার। এখন আপনার বয়স হয়েছে, এখন একটু আধটু নিয়মকানুন মেনে চলাই না। আমারও বেশ খিদে পেয়েছে, অনেকটা পর তো। চাচা, আপনি তো খাচ্ছেন না। হ্যাঁ,
খাচ্ছি তো। কোথায় খাচ্ছেন? রান্না ভালো হয়নি? না, তা না। অসাধারণ রান্না হয়েছে। অনেকদিন পর খেয়ে মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি। স্যার, আপনার মনে আছে মুক্তিযুদ্ধের সময় মা একবার বিলের শোল রান্না করে আমাকে দিয়েছিল? রান্নাটা আপনার এত ভালো লেগেছিল যে আপনি পুরোটাই খেয়ে। আপনিও মুক্তিযুদ্ধ করেছেন? হ্যাঁ, ও সুদীপ্ত, তোমাকে ওর কথা বলেছি না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, যাকে আপনি বাঁচিয়েছিলেন। অনেকটা পথ আপনি কোলে করে নিয়ে গেছেন, আপনার পায়ে গুলি লেগেছিল। কি হয়েছে চাচা আপনার? চাচা, খাবার। আপনি যখন মায়ের কথা বলছিলেন তখন কেমন অদ্ভুত লাগছিল। কতই বা বয়স হবে তখন আপনার? এত অল্প বয়সে আপনার মা আপনাকে যুদ্ধে যেতে দিতে রাজি হয়েছিলেন? হয়েছিল, আর বলেই হয়তো মা বুঝতে পেরেছিল অন্য মায়ের পরাধীনতার কষ্ট। মা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, যা বাবা, দেশ স্বাধীন করে ফিরবি। আমি মায়ের কথা রাখতে পেরেছি, বিজয় ছিনিয়ে এনেছি। আপনার মায়ের মুখটা খুব দেখতে ইচ্ছে করে। দেশ স্বাধীন হবার পর যখন আপনি তার সামনে গিয়ে দাঁড়ালেন, আমার খুব ইচ্ছে ছিল দেখার বিজয়ের আনন্দে মায়ের ঝলমলে রৌদ্রময় মুখখানা। কিন্তু যুদ্ধ অনেক কিছু কেড়েও নেয়, অনেক কিছু। ঠিক বলেছেন। তবু যখন খুব মন খারাপ হয় তখন আমাদের ওই লাল সবুজ পতাকাটা নিচে দাঁড়াই। বাতাসে পতাকা যখন উঠতে থাকে তখন বুক ভরে শ্বাস নেই, আনন্দে আর গর্বে বুকটা ভরে ওঠে। জানে,
এটা কি করে সম্ভব? কি স্যার? তুই তুই তো মরে গেছিস। হ্যাঁ, আমি নিজে আমার নিজের হাতে তোকে আমি কবরে শুয়েছি। এই দেখ, এই দেখ, সবুজ রুমাল তোর পকেটে ছিল, এটা দিয়ে তোর ক্ষতস্থান চেপে ধরেছিলাম। এখনো সেই রক্তের দাগ মুছেনি। দেখ দেখ কেমন। এটা এটা আমার মা আমাকে দিয়েছিল। আপনি আপনার কাছে রেখে দিয়েছিলেন স্যার? এটা আমি রেখেছি, এটা আমার কাছে সব সময় থাকে। আমি যখন যেখানে যাই এটা আমার কাছে থাকে, কেন জানি না। কিন্তু কিন্তু তুই কিভাবে? কেন স্যার? আপনি না বলতেন শহীদরা কখনো মরে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তাছাড়া এই সেদিনই তো বললেন আমাকে আমাকে বাঁচাতে গিয়ে আপনি আপনার পায়ে গুলি। ভুল ভুল বলেছি, ভুল বলেছি। সঠিকটা তাহলে কি স্যার? তুই তো সব জানিস, জানিস না? ও, প্রতিশোধ নিতে এসেছিস? কিসের প্রতিশোধ? ছোটখাটো ভুল একটা হতেই পারে। তা পারে। স্মৃতি কথা বলতে গিয়ে নিজেকে হিরো করতে হলে দু একটা ছোটখাটো ভুল হতেই পারে। তো স্যার, আপনি না মুক্তিযোদ্ধা? আপনি তো এমনিতেই হিরো, তাহলে আপনাকে কেন অন্যের কৃতিত্ব কেড়ে নিয়ে হিরো হতে হবে? ও ও, বুঝতে পেরেছি। নিজের কৃতিত্ব ফিরিয়ে নেবার জন্য তুই এসেছিস। সেই আমাকে বাঁচাবার কৃতিত্ব? জি স্যার, জি জি। এটা এটা কোনো কৃতিত্ব হলো? আমার জায়গায় আপনি হলে তো আপনিও একই কাজ করতেন, তাই না স্যার? জানি না, জানি না, কিন্তু তুই 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 কেন? না স্যার, আমি কোনো জবাবদিহি চাইতে আসিনি। আমি এসেছি আপনাকে আপনার সেই স্বপ্নের কথাটা মনে করিয়ে দিতে, যা আপনি ব্যস্ততার চাপে ভুলেই গেছেন হয়তো। কোন স্বপ্ন? সেই যে প্রায় রাতে আপনি আপনার স্বপ্নের কথা বলতেন। আমাদের গ্রাম হবে আদর্শ গ্রাম, সেখানে একটা স্কুল থাকবে, সেই গ্রামের ছেলে মেয়েদের কষ্ট করে হেঁটে হেঁটে পাশের গ্রামে পড়ালেখা করতে যেতে হবে না। রোজ সকালে ছেলেমেয়েরা সুর করে বর্ণমালা পড়বে, সেই স্বপ্ন স্যার। মনে নেই? আচ্ছা, কিন্তু স্যার,
স্বাধীনতার এত বছর পরও আমাদের সেই অজপাড়া গা এখনো ঠিক তেমনি অবহেলায় পড়ে আছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওঠে ঠিকই, কিন্তু সেই আলোতে ছেলেমেয়েরা কাজলা দিদির কবিতা পড়তে পারে না স্যার। কেরোসিন কিনে কুপি জ্বালাবার সাধ্য কজনের? ডিপ টিউবওয়েল নেই বলে পেট খারাপে প্রতি বছর কত শিশু মারা যায় জানেন? 2 মাইল হেঁটে পাশের গ্রামে স্কুলে যেতে হয় বলে কত বাচ্চা পড়ালেখা ছেড়ে তাদের বাপের সাথে খেতে কাজ করে জানেন? আপনার সেই স্বপ্নগুলো আমাকে এখনো তাড়া করে ফেলে। আমি স্যার শান্তি পাই না, সারাক্ষণ ছটফট করি। এসব তো আমি একা। আপনি একা পারবেন না জানি, কিন্তু তাই বলে স্যার কিছুই কি পারবেন না? অন্তত শুরুটা, নাকি সেই ইচ্ছেটাই আপনার এখন নেই? স্বপ্নটা কি হারিয়ে গেছে স্যার? কিন্তু যুদ্ধ তো এখনো শেষ হয়নি। আমি আমি অসুস্থ বোধ করছি। বয়স হয়েছে, অসুস্থ বোধ করবারই কথা, কিন্তু স্যার আমাদের ওই অজপাড়া গাটার কি হবে? কত বছর ধরে প্যারালাইসিস হয়ে গ্রামটা স্থবির, তার কি হবে স্যার? তোকে তোকে সুদীপ্ত, তোকে আমি নিজ হাতে কবরে চাচা, কি হয়েছে চাচা? স্বপ্ন দেখেছেন? নেন, খেয়ে নেন চাচা। ওই যে সে এসছে, ওই যে সুদীপ্ত, ওই যে তো কে চাচা? সুদীপ্ত। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আপনি শান্ত শান্ত। আপা কি বাসায় আছেন? আপা মানে রূপন্তী, রূপন্তী এদিকে এসো তো। ইনি তোমার কাছে। আপনি আপনি আমাকে চিনতে পারেননি? ওই যে সেদিন অন্ধ সেজে আপনাকে। আমার ব্যাগ। আপনি আপনি এখানে আমার বাসায়? আপনি কি করে জানেন ঠিকানারে? আপনার ব্যাগের মধ্যে ঠিকানা ছিল। আপনার জিনিসগুলো একটু দেখেন সব ঠিক আছে কিনা। আমি আসলে আপনার ব্যাগ থেকে 500 টাকা নিয়ে খরচ করে ফেলেছিলাম, জোগাড় করতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, আপনার সাহস তো কম না, আপনি চিন্তাই করে আবার এগুলো ফেরত দিতে এসছেন। আপনাকে যদি আমি পুলিশ ধরিয়ে দিই?
চাইলে দিতে পারেন। আপনি সিরিয়াসলি এগুলো ফেরত দিতে এসছেন? কেন? আমি আসলে বেশ কয়েক বছর ধরেই এভাবে ল্যাংড়া লুলা সেজে অন্ধ সেজে মানুষকে ঠকিয়ে ফেলি। কি করব, ঘরে অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে, কিন্তু সেদিন রাতে উদ্যম করে আমার স্ত্রী ঠিকই বলেছিল, ভালো থাকার জন্য আসলে খুব বেশি কিছুর দরকার নেই। আমি ওকে প্রচন্ড ভালোবাসি। মরার আগে ও আমার হাত ধরে বলেছিল আমি যেন এই কাজটা ছেড়ে দিই। মানুষ আসলে সহানুভূতিশীল হয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়, কিন্তু সেই সুযোগে আমার মতো মানুষ যা করে, তাতে করে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, তাদের সহানুভূতিটুকু নষ্ট হয়ে যায়। কিন্তু প্রকৃতই যারা অসহায় তাদের তো কোনো দোষ নেই। আপনি হয়তো আমার মতো একজন ফ্রডের শিকার হয়ে জীবনে আর কোনোদিন কখনো কোনো অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন না, কিন্তু কিন্তু এটা কি ঠিক? তাই আমি আমার স্ত্রীর কথা রাখতে এই জিনিসগুলো ফেরত দিতে এসেছি। আমার ভুল হয়ে গেছে, আপনারা প্লিজ আমাকে মাফ করে দেবেন। এই টাকাটা আপনি রাখেন। লাগবে না। কেন রাখেন এটা? প্লিজ ফরগিভ মি। আমি আসি। লোকটা খুব অদ্ভুত, তাই না? আমি কল্পনাও করতে পারি না এমনটা হতে পারে। লোকটা অদ্ভুত না, অদ্ভুত আমরা। প্রতিদিন পেপার পত্রিকায় সব খারাপ নিউজ পড়তে পড়তে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন অন্যায়গুলো কি ঠিক মনে হয়? অথচ দেখো, আমাদের দেশের প্রতিটা মানুষ যদি এরকম সুন্দর হতো, সবাই যদি নিজেদের ভুলটা বুঝতে পারতো এই লোকটার মতো, তাহলে দেশটা আরো অনেক সুন্দর হতো। তুমি এত ভালো কেন রূপন্তা? তোমার জন্য। Your gift. Thanks. তো আপনি কাল নাকি কি স্বপ্ন দেখছেন? এটা কি চাচা? এটা একটা রুমাল, সবুজ রুমাল। কিন্তু এটাতে তো কেমন? এটা রক্তের দাগ, অনেক দিনের পুরনো। ৭১-এর, রাইট? নিশ্চয়ই আপনার? না, এটা আমার না। এটা আমি শুধু বহন করে বেড়াচ্ছি আজ অব্দি। তোমাদের যুদ্ধের একটা ঘটনা বলেছিলাম না? জি। বলেছিলাম আমি আমাদের গ্রামের এক ছেলেকে বাঁচাতে গিয়ে পায়ে গুলি লেগেছিল।
আমি মিথ্যে বলেছিলাম। আমাকে বাঁচাতে গিয়ে আমাদের গ্রামের ছাত্র সুদীপ্ত পাক সেনাদের হাতে শহীদ হয়েছিল। আমরা তাকে বাঁচাতে পারিনি। এ রক্ত সেই সুদীপ্তর রক্ত। কাল আপনি ওকে স্বপ্ন দেখেছেন, তাই না চাচা? হ্যাঁ, চাচা, এ নিয়ে কি আপনি কোনো অপরাধ বোধ হচ্ছেন? হ্যাঁ, অপরাধ। অন্যের বীরত্বের কথা আমার নিজের বলে চালিয়েছি। এক অর্থে আমি আত্মসাৎ করেছি। উনি কি এই জন্য স্বপ্নে এসে আপনাকে দেখা দিয়েছেন, রাগ করেছেন? রাগ তো তার করবারই কথা, কিন্তু না, সে অনেক মহান, অনেক বড়। রাগ করেনি, শুধু হেসেছে। তবে তবে সুদীপ্ত আমার স্বপ্নে এসে আমাকে জাগিয়েছে। আমার একটা পুরনো স্বপ্নকে মনে করে দিয়েছে। জানো সেটা কি? আপনারা যখন মুক্তিযুদ্ধ করেছেন তখন ভেবেছেন দেশটাকে নতুন করে গড়বেন, কিন্তু দেশটা যখন স্বাধীন হয়েছে তারপরই আপনারা নিজেরা একটা আত্মকেন্দ্রিক জীবন বেছে নিয়েছেন। নিজের জীবন ছাড়া আর কিছু ভাববার সময় হয়নি আপনাদের। অবশ্য মাঝে মাঝে আক্ষেপ করে সভা সমিতিতে বলেছেন যে দেশটা নতুন করে গড়া হলো না। কিন্তু চাচা, দেশটাকে সুন্দর করে গড়তে হলে তো আপনার, আমাদের সবার একসঙ্গে কাজ করতে হবে, তাই না? ঠিক বলেছ। এতদিন আমার চোখটা বন্ধ ছিল, কিন্তু আজ আমার চোখ খুলে গেল। ছোটবেলায় যখন স্কুল থেকে ফিরতাম, ফেরার পর মা বাবা জিজ্ঞেস করতাম, আজ কত নম্বর পেয়েছ, প্রথম হয়েছে। যদি কেউ প্রথম হতে না পারত তাকে বকা দেওয়া হতো। সব বাবা মাই চান তাদের সন্তান প্রথম হোক। জীবনে যেন প্রথম হওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার বয়স যখন 21, ভীষণ আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ একটা আমি। শুধু প্রথম হওয়া নিয়ে চিন্তা করি। সমাজের আর কারোর প্রতি কোনো দায়িত্ব নেই, কোনো চিন্তা নেই, শুধু একটাই চিন্তা, প্রথম হওয়া। কিন্তু এর জন্য তো আমাদের সমাজ ব্যবস্থা দায়ী। সমাজ ব্যবস্থাকে বদলানোর দায়িত্ব আমাদেরই, যার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমি ঠিক করেছি আমার গ্রামের সব সম্পত্তি রেখে দেব, সেখানে একটা স্কুল নির্মাণের কাজে হাত দেব। আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে স্কুলের নাম রাখব শহীদ স্মৃতি স্কুল। সেখানে আমি ছাত্রদের বলবো, পরীক্ষায় প্রথম হওয়াটাই বড় না, মানুষকে হাসাতে পারা, খুশি রাখা, মধ্যে হচ্ছে আনন্দ। আর ছেলে মেয়েদের অভিভাবকদের বলবো, ছেলেমেয়েরা স্কুল থেকে এলে জিজ্ঞেস করবেন না কত নাম্বার পেয়েছ, জিজ্ঞেস করবেন আজ কি কি ভালো কাজ করেছ, কাকে কাকে সাহায্য করেছ, কার মুখে হাসি ফুটিয়েছ। দেখবেন এদের হাতেই আমাদের দেশটা বদলাবে, আমাদের সমাজ বদলাবে। তবেই তো এ দেশের জন্য যারা নিঃস্বার্থভাবে প্রাণ দিয়েছে সেই শহীদদের আত্মা শান্তি পাবে। সেটা তো খুবই ভালো কথা। চাচা, আপনার এই স্কুলের সঙ্গে আমরা থাকতে পারি না? অবশ্যই, অবশ্যই থাকবে।
এত বড় একটা কাজ আমি একা কি করতে পারি? একা 100 হওয়া যায় না, কিন্তু 100 জন এক হলে অনেক কাজ সম্ভব, এমনকি অসম্ভব সম্ভব। রাইট, একদম ঠিক। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশে ছোমর দেহের সনে, তুমি মিলে ছোমর প্রাণে মনে, মিশে ছোমর দেহের সনে, তুমি মিলে ছোমর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম